দেশ বিনির্মাণে মেধাবী শিক্ষার্থীদের কাজে লাগানোর আহ্বান তারেক রহমানের। বিভাজন না করে ঐক্যবদ্ধভাবে তরুণদের এগিয়ে যাওয়ার পরামর্শ। মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না, আগামী দিনে প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে। এমন কোন হটকারিতা করব না যে হটকারিতার মধ্যে দিয়ে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব। প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক। জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান আমিরের। অ্যাডভোকেট সাইফুল হত্যার প্রতিবাদে চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে আইনজীবীদের বিক্ষোভ, কর্মবিরতি। বহিষ্কৃত চিন্ময়ের কর্মকাণ্ডের দায় নেবে না ইসকন। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। স্বৈরাচার মুক্তির পর দেশ এখন গড়ার পালা, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ভার্চুয়ালি যোগ দেন তিনি। দেশ বিনির্মাণে মেধাবী শিক্ষার্থীদের কাজে লাগানোর আহ্বান জানান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে মাঠ পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনারও আশ্বাস দেন তিনি। বিভিন্ন জেলার ধারাবাহিকতায় বৃহস্পতিবার লালমনিরহাটে অনুষ্ঠিত হয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ, সামনে এখন নতুন করে গড়ার পালা। সেজন্য পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। আমাদের শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না, আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে। যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের ভেতর থেকে। তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠনে সক্ষম হলে দেশের মাটি থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা হবে। আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয় খেলাগুলোর জন্য তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করবে বিএনপি। যেই খেলাগুলো আন্তর্জাতিক পর্যায়েও জনপ্রিয়, এরকম ৮-১০টি খেলাকে আমরা বাছাই করব এবং বাছাই করার মাধ্যমে এই দেশের মানুষের ভেতর থেকে, দেশের সন্তানদের ভেতর থেকে আমরা বের করে নিয়ে আসার চেষ্টা করব। ফুটবল টুর্নামেন্টে অতিথি হিসেবে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী। তারা দেশবিরোধী ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বহু ষড়যন্ত্র চলছে, আপনারা দেখেছেন গত কয়েকদিনে অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এটা হলো তাদের দ্বিতীয় প্রচেষ্টা। প্রথম চেষ্টা ফেল করেছে, দ্বিতীয় চেষ্টা ফেল করবে। ওদের ১০০ চেষ্টা ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ ফেল করাবে। টুর্নামেন্টে রংপুর বিভাগের 10টি দল অংশ নেয়। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। জাতীয় ঐক্যের ব্যাপারে বিএনপির সাথে একমত জামায়াতে ইসলামী। ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের কথা বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সমসাময়িক বিষয় নিয়ে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে একথা বলেন জামায়াত আমির। যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তার দল। বেশ কিছুদিন ধরে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে অস্থিরতা, সেই রেশ কাটতে না কাটতেই চট্টগ্রামে আইনজীবীকে হত্যা নিয়ে তৈরি হয় উত্তেজনা। সমসাময়িক এসব বিষয় নিয়ে আগের দিন বিএনপির পর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন জামায়াতের একটি প্রতিনিধি দল। প্রায় ১.৫ ঘন্টার বৈঠক শেষে জামায়াত আমির জানান, শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। এখানে কোনো দ্বিমত নাই, জাতীয় ঐক্য অবশ্যই থাকতে হবে। উদ্বেগ নিয়েই তো আমরা আলোচনা এখানে বসেছি। সেই উদ্বেগ ওই অর্থে নয় যে হায় হায় দেশ বলে গুল্লায় গেল, বিষয়টা তা না। বিষয় হচ্ছে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা কারা ধ্বংস করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এটার মোকাবেলা করতে হবে। শান্তি শৃঙ্খলা বজায় রেখে কিভাবে নির্বাচনের দিকে এগোনো যায় তা নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে বলে জানান জামায়াত আমির। মিনিমাম সংস্কার যেগুলো দরকার, যেমন আমাদের ৪১ দফা দাবি আছে সংস্কারের,
কিন্তু এই সরকারের জন্য আমরা 41 দফা দেইনি, আপনাদের মাধ্যমে আমরা মাত্র 10 দফা দিয়েছি, জাতির সামনে উপস্থাপন করেছি এবং তাদেরকে আমরা হ্যান্ডওভার দিয়েছি। আমরা চাই যে এই সংস্কারগুলো দ্রুত করা দরকার, এই সংস্কারগুলো করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত। আগামী রমজান ঘিরে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করতে পারে এমন শঙ্কার কথা জানিয়ে এখনই করণীয় ঠিক করার উপর জোর দেন জামায়াত আমির। আগামীতে রমজান মাস আসছে, এটাকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারেন, এই সমস্ত বিষয়ে আমরা পরামর্শ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজও বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। চট্টগ্রাম আদালতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন আইনজীবীরা। ৭৪টি আদালতে কোনো কার্যক্রমে অংশ নেননি তারা। হত্যাকাণ্ড ও তাণ্ডবে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আইনজীবীরা। পূর্ব ঘোষিত কর্মবিরতির অংশ হিসেবে দিনভর চট্টগ্রাম আদালতের কোনো কার্যক্রমে অংশ নেননি আইনজীবীরা। স্বাভাবিক যেগুলো এজলাস বসবে না, আইনজীবীরা কোনো মামলা শুনানি করবে না। আদালতের যে জুডিশিয়াল কার্যক্রম আজকে হচ্ছে না, আজকে মামলার যে কার্যক্রমগুলো ছিল সেগুলো পরবর্তীতে অ্যাজ ইউজুয়ালি ডেট হয়ে যাবে, পরবর্তীতে এগুলো শুনানি চলবে। কুপিয়ে হত্যা করা এটি আদালত অঙ্গনের জন্য নয়, সারা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য একটা হুমকি। চট্টগ্রামের ৭৪টি আদালতে কোনো শুনানি হয়নি। বিচার প্রার্থীদের অনেকে আদালতে এসে ফিরে যান। আদালত বন্ধ, শুনানিও হবে না, তাই আমি ফিরে যাব আর কি। জামিনের জন্য চেষ্টা করে এখনো পাচ্ছি না, সেটা যত দ্রুত শেষ হয়। কাগজপত্রগুলি জমা দিয়েছি, তারপরে দেখি যে কোনো লোকজন নাই, কোনো কার্যকলাপ নাই। জেলা আইনজীবী সমিতির পতাকা অর্ধনমিত রাখা হয়। কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ জানান আইনজীবীরা। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে তাদের সাথে যোগ দেয় বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আলিফ ভাইয়ের হত্যার সাথে জড়িত তাদের পক্ষে কেউ ওকালতনামা দিবে না এবং তাদের পক্ষে কেউ দাঁড়াবে না। হত্যাকারীদের আইনের আওতায় আনতে হবে, তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। কোতোয়ালি থানা থেকে মাত্র 20 কদম পিছনে একজন আইনজীবীর হত্যা হয়েছে, এখনো কেন চিহ্নিত আসামি গ্রেফতারকৃত হয়নি? আদালত পাড়ার মতো গুরুত্বপূর্ণ স্থানে হামলা, ভাঙচুর, তাণ্ডবের জন্য পুলিশের গাফিলতিকে দায়ী করেন আইনজীবী নেতারা। আমরা সবকিছু জানি, চিনি। যারা ঘটনার সাথে জড়িত আছেন, পুলিশ প্রশাসন এখন বসে আছেন, আপনাদেরকে হুঁশিয়ার করছি, আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করুন। প্রশাসনকে বলি, যারাই এটার সাথে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের আইনের আওতায় আনা হোক এবং তাদের শাস্তি নিশ্চিত করা হোক। মঙ্গলবার সংঘর্ষের সময় সরকারি মুসলিম হাই স্কুলে হামলা, ভাঙচুর এবং আইনজীবী সাইফুল হত্যায় জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে স্কুলটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। শুধু চট্টগ্রাম নয়, সাইফুলকে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার দাবিতে বরিশাল, নড়াইল সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশকে ঘিরে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ২৯ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। বুধবার আদালতের মাধ্যমে ২৭ জনকে কারাগারে পাঠানো হয়। আটক আরও কয়েকজনকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে। পুলিশের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগে ৭৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১৪০০ জনের বিরুদ্ধে ৩টি মামলা করেছে পুলিশ। এর মধ্যে কয়েকজন সাইফুল হত্যার ঘটনায় জড়িত বলে দাবি পুলিশের। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। ইসকন নিষিদ্ধের আবেদন শুনানিতে হাইকোর্ট বলেছেন, কোনো সংগঠন নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। এসব বিষয়ে আদালতের হস্তক্ষেপের দরকার নেই। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা ইস্যুতে সরকার যে পদক্ষেপ নিয়েছে তাতে উচ্চ আদালত সন্তুষ্ট বলেও জানান হাইকোর্ট। বুধবার এক আইনজীবী ইসকন নিষিদ্ধের জন্য একটি মৌখিক আবেদন করলে সেই আবেদনের শুনানিতে এসব কথা বলেন হাইকোর্ট। বলেন, দেশের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান, সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েই দেশে বসবাস করছে, সামনেও করবে বলে আশা করেন। এ সময় আদালত রাষ্ট্রপক্ষকে ইসকন ইস্যুর সবশেষ আপডেট দেওয়ার নির্দেশ দেন। আইনজীবী জানান, আইনজীবী হত্যার ঘটনায় সরকারের করা ৩টি মামলায় এখন পর্যন্ত ৩৩ জন গ্রেফতার হয়েছে। এ সময় আদালত এই বিষয়ে সরকারকে তৎপরতা জারি রাখার নির্দেশ দেন। আইনজীবী হত্যা ইস্যুতে রাষ্ট্র কি করছে সে বিষয়ে নজর রাখা হচ্ছে বলে জানান উচ্চ আদালত।
নৈতিক স্খলনের জন্য চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করেছিল ইসকন। তার কার্যক্রমের দায় এই সংগঠনের নয়। সকালে সংবাদ সম্মেলনে একথা বলেছেন ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। তিনি বলেন, চিন্ময়ের কার্যক্রমকে ইসকনের সাথে জড়িয়ে অনেকে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। চট্টগ্রামে আইনজীবী হত্যায় ইসকন জড়িত নয় উল্লেখ করে জড়িতদের শাস্তি চেয়েছেন চারুচন্দ্র। বলা হয়, ইসকনের সদস্য থাকা অবস্থায় চিন্ময়ের বিরুদ্ধে শিশু নিপীড়নের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তাকে বহিষ্কার করা হয়। তাই চিন্ময়ের কার্যক্রমের সংগঠন কোনোভাবেই দায়ী নয় বলে জানান ইসকনের সাধারণ সম্পাদক। কোনো ধরনের উস্কানিতে কান না দিয়ে দেশে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান ইসকনের নির্বাহী সদস্যরা। কিছুদিন আগে সে কিছু অনৈতিক কাজ করেছিল, এই জন্য তাকে আমরা বহিষ্কার করেছি। চিন্ময় কৃষ্ণ দাস, চন্দন কুমার ধর ইসকন বাংলাদেশের মুখপাত্র নন। চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে মতবিনিময় সভায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ ইসকনের সাথে পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতাদের বাকবিতণ্ডা ও হইচই নিয়ে তোলপাড় এখন রংপুর। ইসকন নেতাদের দাবি, রংপুরে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে, আর পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলছে রংপুরে সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। ইসকন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি নয় বলেও জানান তারা। এই দৃশ্য বৃহস্পতিবার রংপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমের। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করেন পুলিশ সুপার। সেখানে যোগ দেন পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ইসকন, বিএনপি, জামায়াত, বিভিন্ন মসজিদের ইমাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় ইসকনের দুই নেতা রংপুরে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে অভিযোগ করলে প্রতিবাদ জানান পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। তারা দাবি করেন রংপুরে সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। ইসকনকে তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি মনে করেন না। এ নিয়েই শুরু হয় তুমুল হট্টগোল, পাল্টাপাল্টি, বাকবিতণ্ডা। উত্তপ্ত হয়ে ওঠে কনফারেন্স রুম। ইসকন কোনোদিন কোনো পৃথিবীতে কোনো রকম উস্কানিমূলক কথাবার্তা আসলে কোনোখানে বলেন নাই। রংপুরের অঞ্চলে কোনো সাম্প্রদায়িক কোনো সহিংসতা, কোনো হামলা, লুটপাট, ধর্ষণ, নিপীড়ন ঘটে না। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা বলেন, সংখ্যালঘুরা ভারত প্রীতি বন্ধ না করলে সমস্যার সমাধান হবে না। আর বিএনপি জামাত নেতারা অভিযোগ করেন, পতিত ফেসিবাদীরা ইসকনকে দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তারা সফল হবে না। আপনাদের মধ্যে কেন যদি একটু ভারত প্রীতি লক্ষ্য করা যায়, আমরা যদি ভারত প্রীতি থেকে বের হয়ে আসতে না পারি তাহলে আমাদের এই দ্বিধাদ্বন্দ্ব থাকতেই পারে। একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্যই বিভিন্ন সংগঠন এবং মূলত ইসকন সহ যারা বাংলাদেশে বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। হিন্দুদের নামও আমাদের বাড়িতে এখনো আসে, আমাদের সেমাই রুটি হিন্দুরা খায়, এখানে সম্প্রীতির কোনো ঘাটতি নেই। সভায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যমগুলোকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান পুলিশ সুপার। সাধারণ মানুষের মনস্তত্ত্ব যেটা, এটাও মানুষকে মিসলিড করতেছে। বাংলাদেশের অনেক মানুষ হেডলাইন পড়ে আর বাকিটা পড়ে না, শিরোনাম দেখেই তারা মনে করে এটাই পুরো সংবাদ। মতবিনিময় সভা শেষে কনফারেন্স রুম থেকে বের হওয়ার পর পুলিশ সুপার কার্যালয় চত্বরে আবারও দ্বিতীয় দফায় বাকবিতণ্ডায় জড়ান ইসকন ও হিন্দু নেতারা। ঘটনাটি এখন টক অব দ্য রংপুর। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ থাকার কারণেই গ্রেফতার করা হয়েছে। মামলা চলমান, এ বিষয়ে আদালত থেকেই সিদ্ধান্ত আসবে। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা রুখে দিয়েছে। আগামীতে যেন দেশে আর সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে সরকার কাজ করছে। এ সময় আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার কোনো ব্যক্তির অপরাধের সাথে পুরো সংস্থাকে জড়িয়ে ফেলছে না। সমন্বয়কদের উপর হামলার বিষয়ে তিনি বলেন, ব্যাপারটিকে হালকাভাবে দেখার সুযোগ নেই।
বাংলাদেশে কোনো সংগঠন নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করা বা যেই ধরনের আইনি উদ্যোগেই হোক না কেন, এটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্ত সাপেক্ষে আমরা এটা করতে চাই, যাতে কোনো কোয়ার্টার্সে কোনো ধরনের অনিশ্চয়তা এবং সংকট না তৈরি হয়। তাদের নিরাপত্তার বিষয়টা আজকে আমাদের ক্যাবিনেটে রেজ করা হয়েছে, ফ্ল্যাগ করা হয়েছে এবং তাদের যে নিরাপত্তা প্রয়োজন এটাও আলোচিত হয়েছে, কিন্তু এটার ব্যাপারে বিস্তারিত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এটা সরকার একেবারেই হালকাভাবে দেখছে না। ইসকন নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি অবস্থা তৈরি করতে চায় একটি পক্ষ, এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না যাতে গোটা জাতি অন্ধকারে নিমজ্জিত হয়। ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে, কারণ আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই। আমাদের তো লক্ষ্য এখন একটাই হওয়া উচিত, সেই লক্ষ্যটা হচ্ছে আমরা একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো ন্যূনতম করে আমরা একটা সেই ধরনের একটা রাষ্ট্র গঠন করার জন্য একটা নির্বাচন করে একটা পার্লামেন্টে যাই। 24 ঘন্টার মাথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে আবারও গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। সংগঠনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ বলেছেন, সমন্বয়কদের গাড়িতে একের পর এক দুর্ঘটনা, নিছক দুর্ঘটনা ভাবার সুযোগ নেই। উদ্দেশ্য প্রণোদিতভাবে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা। এসব ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানী যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে নামার সময় টোল প্লাজায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে বহন করা প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ। এতে প্রাইভেট কারের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। সন্দেহজনক ভাই, কারণ মাতুয়াইল একবার মারলো, তারপর গুলিস্তান একবার মারলো, গতকাল তো চিটাগাংয়ে বড় ঘটনা হইলই, তো এভাবে তো এগুলো সন্দেহজনক ভাই। এর আগে বুধবার আইনজীবী সাইফুলের দাফন শেষে লোহাগাড়া থেকে ফেরার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে। সে ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার দেখানো হয়েছে। থানার ওসি জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ অভিযোগ করেছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবেই হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়িবহরে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। চট্টগ্রাম থেকে তারা যখন ঢাকায় ফিরছিল, একটি ট্রাক তাদের গাড়িবহরে হামলা করে। সেই ট্রাকটা হামলা করার সময় পাশের বাইকগুলা তাদেরকে প্রতিরোধ করতে চেষ্টা করে, সেই বাইকগুলাকে আঘাত করে তারপরে গিয়ে গাড়িতে আক্রমণ করে। কালকে রাতের রেস্ট নিয়ে সকালবেলা আবার রওনা হয়েছে, যাত্রাবাড়ি ব্রিজের উপর আবার আরেকটি ট্রাক হাসনাত আব্দুল্লাহ গাড়িতে আক্রমণ করেছে। আমাদেরকে জানানো হয়েছে, আপনারা কয়েকজন মূল মেইন টার্গেটে আছেন, আপনাদেরকে সরিয়ে দেওয়া হবে। সিটি কলেজে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহে দ্বিতীয় দিনের কর্মসূচিতে সমন্বয়করা নানামুখী ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান। ষড়যন্ত্রকারীরা প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব কাজে লাগাতে চাইছে, এতে ইন্ধন দিচ্ছে রাজনৈতিক দলগুলো। কিছু রাজনৈতিক দলের নেতাকর্মী আমরা পরবর্তীতে খবর পেয়েছি, তারা এখানে ইন্ধন জুগিয়েছে, ছাত্রদের ভিতরে উস্কানি দিয়ে পরে পুরো কলেজ একটা সংঘাতে লেগে গিয়েছে। প্রত্যেকের আসলে স্বাধীনতার জন্য এই লড়াই, ফ্যাসিবাদকে হটানোর জন্য যে লড়াইটা, সেটা যখন এইসব সিলি ম্যাটারের জন্য ভেস্তে যাবে, আমি মনে করি না যে সিটি কলেজের স্টুডেন্ট, ঢাকা কলেজের স্টুডেন্ট আইডিয়াল, নূর মোহাম্মদ, এরা এত বোকা, রোফেট পোলাবান এত বোকা। শিক্ষা প্রতিষ্ঠানের সম্প্রতি ও সহাবস্থান নিশ্চিতে শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরেন। আমরা একটা সংবিধান চাই, যে সংবিধান আর কখনো ফ্যাসিবাদ জন্ম দিবে না। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে বন্ধু প্রতিম ছাত্র সংগঠনগুলোর নেতাদের সাথে মতবিনিময় ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। সভায় অংশগ্রহণকারী ছাত্র সংগঠনগুলোর নেতারা জুলাই গণহত্যার বিচার এবং জাতির ঐক্য বিনষ্টকারী সব ষড়যন্ত্র প্রতিরোধে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, জুলাই গণহত্যার দ্রুত বিচার নিশ্চিত করা শুধু নিহতদের প্রতি দায়বদ্ধতা নয়, বরং এটি জাতির প্রতি ন্যায় বিচারের অঙ্গীকার। সভায় এই বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে জনমত গঠনে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে।
সুপ্রিম কোর্টের এজলাসে বিচারপতির গায়ে ডিম নিক্ষেপের ঘটনায় জড়িত আইনজীবীদের সনদ বাতিল হতে পারে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন। বলেন, তদন্তের পর সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে আদালত চত্বরে মাহবুব উদ্দিন খোকন একথা জানান। এদিকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বুধবার ঘটে যাওয়া নজিরবিহীন ঘটনা সহ দেশব্যাপী বিচারিক প্রাঙ্গণে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রধান বিচারপতির কার্যালয়। এক বিবৃতিতে প্রধান বিচারপতির কার্যালয় দেশজুড়ে বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। চ্যালেঞ্জ সত্ত্বেও বিচার প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে সব ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়। আমরা মূলত আজকে মাননীয় প্রধান বিচারপতি তার উদ্বেগের কথা জানিয়েছেন, আবুল হোসেন মাননীয় বিচারপতি উদ্বেগের কথা জানিয়েছেন। অবশ্যই এটা কঠিনভাবে দেখা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। পিলখানা হত্যাকাণ্ডের বিচার চেয়ে 2 সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করবে শহীদ পরিবারের সদস্যরা। তাদের দাবি, এই হত্যাকাণ্ডে জড়িত শেখ হাসিনা, শেখ তাপস, পরশ ও নানক সহ সে সময়কার অপতথ্য দেয়া সাংবাদিকরা, যাদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করবে শহীদ পরিবারের সদস্যরা। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডে 57 জন সেনা কর্মকর্তা নিহত হয়। বর্বর সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত কুশীলবদের বিচারের আওতায় আনতে দাবি জানিয়ে আসছিল শহীদ পরিবারের সদস্যরা। ফ্যাসিস্ট সরকার হাসিনার পতনের পর সেই আন্দোলন আরও জোরালো হয়। বৃহস্পতিবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এই যে 57 জন দেশপ্রেমিক চৌকো সেনা অফিসারকে শান্তভাবে পরিকল্পিতভাবে হত্যা করেছে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা। তা যে দেশে ছিল, তা যে কিছু করেছেন, তা যাতে দেশবাসী না জানে, সেই জন্যে গত 15 বছর তৎকালীন গভর্নমেন্ট করেছে, যারা নিজেরাই খুনি। শেখ হাসিনা নিজে জড়িত, পার্সোনালি জড়িত। আপনারা কি জায়গা, টাকা, অনুদানের বিনিময়ে আপনাদের পরিবার, আমার জায়গায়, আমার মায়ের জায়গায়, আমার ছোট ভাইয়ের জায়গায় আপনার সন্তানটাকে রাখতে চান? শুধু প্রহসনের বিচারের জন্য না, প্রকৃত হত্যাকাণ্ডের বিচার আমরা চাই। পিলখানা হত্যাকাণ্ডের বিচার চেয়ে 2 সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করবে শহীদ পরিবারের সদস্যরা। এছাড়া আগামী বছর 25 ফেব্রুয়ারির আগেই দিনটিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। পাঠ্যপুস্তকে সমস্ত দেশপ্রেমিক চৌকো সেনা নৃশংস হত্যার ঘটনা ও তার জীবনে পাঠ্য করতে হবে। আমরা এই 25 ফেব্রুয়ারিটিকে শহীদ সেনা দিবস হিসেবে দেখতে চাই। আগামী 25 ফেব্রুয়ারি 2025-এর পূর্বে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেখ। আপনাদের অফিসারদেরকে সেভ করতে গিয়ে আমার বাবা শহীদ হয়েছে, আমাদের প্রতি তো ওই দরদটা কেন মিডিয়া আমাদেরকে গুরুত্ব দেওয়া হয় না? পিলখানার হত্যার বিচারের জন্য যদি সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় বা এড়ানোর চেষ্টা করে, আপনার মাথায় রাখেন যে ভবিষ্যতে জুলাই বিপ্লবের হত্যার বিচারও কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করতে পারে। সার্জিস ও হাসনাতকে যদি হত্যা চেষ্টা করা হয়, তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহত বিডিআর-এর মহাপরিচালক শাকিল আহমেদের ছেলে রাকিব আহমেদ ভুইয়া। যদি হত্যা চেষ্টাটা হয়ে থাকে, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করব, আপনারা দ্রুত পদক্ষেপ নেন, আর যারা জড়িত আছে তাদের আইনের আওতায় নিয়ে আসেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। থ্যাংক ইউ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে আবারও গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে, তোলা হলো এই অভিযোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তথ্য জানান। লিখেন, রাজধানীর যাত্রাবাড়িতে চালানো হয়েছে হত্যার চেষ্টা। জানানো হয়, হাসনাতকে বহন করা প্রাইভেট কারকে পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। ধাক্কায় প্রাইভেট কারের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এর আগে বুধবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়। এখন তো ভাই একটা সিরিজ অফ আসলে বিষয়গুলো সন্দেহজনক ভাই, কারণ মাতুয়াইল একবার মারলো, তারপর গুলিস্তানে একবার মারলো, গতকাল তো চিটাগাঙে বড় ঘটনা হইলই, তো এভাবে তো এগুলো সন্দেহজনক ভাই। এদিকে এই ঘটনার পর নিজের ফেসবুকে সার্জিস আলম লিখেছেন, মনে নাই সেই অভ্যুত্থানের দিনগুলোর কথা? একজনকে যখন বুলেটের আঘাতে লাশ বানিয়েছেন, তখন সেই জায়গায় অন্যজন দাঁড়িয়েছে, কিন্তু পিছু হটেনি।
ঠিক একইভাবে এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত দাঁড়িয়ে যেতে প্রস্তুত। এই নতুন বাংলাদেশের চলার পথকে অবরুদ্ধ করার দুঃসাহস দেখাবেন না, লিখেন এই কথাও। এই তরুণ প্রজন্ম মাথা নোয়াবার নয়, আমরা মরতে শিখে গিয়েছি, তার পোস্টে উঠে আসে এইসব বার্তা। গতকালকে একবার হত্যা চেষ্টা করা হয়েছে, গতকালকে ব্যর্থ হয়ে আজকে আবার আরেকটি ট্রাক দিয়ে ওনার গাড়ির উপর আঘাত করা হয়েছে। জ্যামের মধ্যে থাকার কারণে, সামনে জ্যাম সিগন্যাল থাকার কারণে অতি জোরে ধাক্কা দিতে পারে নাই, যার কারণে হচ্ছে হাসনাত ভাই প্রাণে বেঁচে যান। তো এইভাবে মূলত হচ্ছে টার্গেট কিলিং এর মিশনে নেমেছে। যারা লড়াকু সৈনিক আছে সামনের সারি, তাদেরকে হত্যা করে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর কি। আমাদের কয়েকজনের ব্যাপারে বলা হয়েছে যে হচ্ছে আমাদেরকে সেফ থাকতে আমাদেরকে টার্গেট করা হচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পরেও গণমাধ্যমের উপর আক্রমণ নিয়ে কথা বলা দুর্ভাগ্যজনক, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে কোনো মূল্যে সংবাদপত্র ও ভোটের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আর নওয়াব নেতৃবৃন্দ বলেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর নির্ভর করছে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ। সাম্প্রতিককালে দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীর একটি হোটেলে আক্রমণের মুখে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম প্রতিষ্ঠান বিষয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে নোয়াব। আওয়ামী লীগের অপোজিটে বিএনপিও একই সরকার, কয়েনের এপার ওপার, এই কথাগুলি আমাদেরকে অনেক ব্যথিত করেছে। যেখানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বলেন স্বাধীন গণমাধ্যমের উপর আক্রমণ ফ্যাসিস্টদের পথই অনুসরণ করে। যথাযথ ভূমিকা যথাসময় না রাখতে পারি সরকারের পক্ষ থেকে, তাহলে তো কেউ যদি বলে সরকার বা সরকারের সমর্থকরাও মদত দিচ্ছে, এই কথাকে কি আমরা বাদ দিতে পারবো? কোনো অফিসের সামনে গিয়ে এটা যখন করা হবে, এই ধরনের কাজ যা করা হচ্ছে, এটা যে আসলে ফ্যাসিস্টদের নীতি, অর্থাৎ গণমাধ্যম বন্ধ করে দাও, সেটারই একটা এক্সটেনশন। আমাদের কোনো ব্যাড রিপোর্টিংয়ের কারণে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, আমরা কেন তাকে সরি বলবো না? কেন সেটা সমাধান করব না? আবার অন্যদিকে কেউ যদি ভুল বুঝে কোনো একটা পক্ষ নিয়ে থাকেন, তার ভুলটাও আমরা কেন সংশোধন করব না? সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সময়ে যে কোনো নৈরাজ্য জাতির জন্য সবচেয়ে ক্ষতির কারণ হবে। তো মাঝে মাঝে হঠাৎ করে কিছু কাজ হয় যেটা আমরা রাজনীতিকরণের দিকে নিয়ে যায়। এটা আমাদের সকলের অত্যন্ত সচেতন ভাবে আপনার পরিহার করা দরকার। নির্বাচিত সরকারই হচ্ছে যে কোনো সরকারের চেয়ে ভালো, সে যেই হোক, যেই আসুক, কিন্তু আমি সেটাকে ঠিক করে দেবো, আমি সেটাকে নিয়ন্ত্রণ করব, গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করব, এইভাবে আমি ঠিক বিশ্বাস করতে বা ভাবতে রাজি নই। আমাদের গণতন্ত্রের পথে, যাত্রার পথে বাধা সৃষ্টি করার একটি নতুন কনস্পিরেসি, যেটা আবার পুরাতন ফেসিবাদকে এদেশে ফিরিয়ে আনার রাস্তা, প্রবেশদ্বার উন্মুক্ত করবে। নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব নেতৃবৃন্দ সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রত্যাশা করেন। দেশের কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে রয়েছে, তা বাস্তবায়নের সবচেয়ে বড় অনুষঙ্গ হচ্ছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা। বলা যায়, সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপরই নির্ভর করছে আমাদের প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা সংবাদপত্র সম্পূর্ণভাবে সেই গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য, সেই গণতান্ত্রিকরণের যে প্রক্রিয়া, সেটার সঙ্গে থাকব। আমরা আপনাদের মত প্রকাশ করব, আবার আপনাদের সমালোচনাও করব। বিকজ সমালোচনা করতে দেয় নাই বলে আমি মনে করি হাসিনা সরকারের পতন হয়েছে। কর্মসূচির নামে পত্রিকা অফিস ঘেরাও, বিশৃঙ্খলা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে নেতৃবৃন্দ এমন তৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। কোন যুক্তিতে এই ধরনের তৎপরতাকে বরদাস্ত করা, গ্রহণ করবার কোনো সুযোগ নেই। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আওতায় শাহবাগ থানা নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ বিভাগ। বিকেলে সচিবালয়ে 14তম উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। এ সময় তিনি বলেন, যত সম্ভব ছোট জায়গা নিয়ে থানা করার পাশাপাশি শাহবাগের ফুলের মার্কেটটি পুনর্বিন্যাস করা হবে। এর আগে সাকুরা বারের কাছাকাছি শাহবাগ থানা স্থানান্তরের যে কথা উঠেছিল, সেটি বাস্তবায়ন হচ্ছে না, কারণ উপদেষ্টা পরিষদ মনে করছে সেটি কার্যকর হবে না। উপদেষ্টা পরিষদ পরিদর্শন করে শাহবাগ থানার জায়গা ঠিক করবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। জানান, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের উপর আন্তর্জাতিক মানের তথ্যচিত্র নির্মাণ করবে বাংলাদেশ টেলিভিশন। এখন যেখানে থানা হিসেবে ব্যবহার হচ্ছে যে জায়গাটা, সেই জায়গাটার অস্বাস্থ্যকর, ওখানে ফুলের যে
মার্কেটটা আছে সেই মার্কেটটাও একটু পুনর্বিন্যাস করার চেষ্টা করা হবে এই প্রকল্পের আওতায়। উপদেষ্টারা কয়েকজন মিলে সরেজমিন দেখবেন। সোহরাওয়ার্দী উদ্যানের নান্দনিক, ঐতিহাসিক এবং প্রাকৃতিক একটা পটভূমি আছে, সেগুলি যেন রক্ষা করা যায় সেটা লক্ষ্য করে তারা সিদ্ধান্ত নেবেন। টাকা ছাপিয়ে দুর্বল 6 ব্যাংককে 22,500 কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এসব ব্যাংকের শাখা থেকে আগামী রোববার স্বাভাবিক নিয়মে টাকা পাবেন গ্রাহকরা। প্রয়োজনে আরও টাকা দেয়া হবে বলেও জানান গভর্নর। বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। একই সাথে টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে সরে আসার কথাও জানান তিনি। ব্যাংকারদেরও বলেছি যে ইন্টারব্যাংক মার্কেট থেকে আমাদের গ্যারান্টির বিনিময়ে ওই ব্যাংকগুলোকে যেন তারল্য দেওয়া হয়। আমরা নতুন কোনো টাকা ছাপাবো না তাদের জন্য। এই প্রতিশ্রুতি রাখতে পারলেন না বাংলাদেশ ব্যাংকের গভর্নর। টাকা ছাপিয়েই দুর্বল ব্যাংকে তারল্য সহায়তা দিলেন তিনি। এখন পর্যন্ত 6 ব্যাংকে দেয়া হয়েছে 22,500 কোটি টাকা। গভর্নর বলেন, এর মাধ্যমে গ্রাহকের আমানতের সুরক্ষার নিশ্চয়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তারল্য সংকটে থাকা প্রতিটি ব্যাংকের পাশে দাঁড়াবে কেন্দ্রীয় ব্যাংক। তাই আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত টাকা না তোলার আহ্বান জানান তিনি। ইতিমধ্যেই 22,000 কোটি টাকার উপর আমরা দিয়েছি এবং আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে, প্রয়োজনে আরও দেওয়া যাবে। কেন্দ্রীয় ব্যাংক এবং সরকার ডিপোজিটারদের ইন্টারেস্ট পুরোপুরিভাবে দেখবে। তারল্য সংকট সৃষ্টি হয়, আমরা পুরোপুরিভাবে তাদের পাশে দাঁড়িয়ে যাচ্ছি এবং সেখানে তারল্য সহযোগিতা আমরা দিচ্ছি। গভর্নর জানান, টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে সরে এসেছেন তিনি, তবে পুরোপুরি নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বাজার থেকে অতিরিক্ত তারল্য তুলে নেওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। আমি একটা কথা বলেছিলাম যে টাকা ছাপাবো না, সেখান থেকে আমি সাময়িকভাবে সরে আসছি, কিন্তু পুরোপুরিভাবে নয়। আমরা এই টাকাটা আবার তুলে ফেলবো আমাদের বন্ড ইস্যু করার মাধ্যমে। এক হাতে লিকুইডিটি সাপোর্ট দেব, আরেক হাতে লিকুইডিটি উইথড্র করবো। সামগ্রিকভাবে অর্থনৈতিক ভারসাম্যটা থাকে, লিকুইডিটিটা ঠিক থাকে, আমাদের যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ রাখার জন্য যে আমাদের যে প্রচেষ্টা, সেটা থেকে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি না। গভর্নর বলেন, বন্ধ হয়েছে ব্যাংকিং খাতে সব ধরনের অনিয়ম। এখন কোনো ব্যাংক থেকেই তহবিল সরিয়ে নেওয়া হচ্ছে না। খেলাপি ঋণের সংজ্ঞায় পরিবর্তনের বিষয়ে গভর্নর বলেন, আর্থিক খাত সুসংগঠিত করতেই এই উদ্যোগ। খেলাপি ঋণ কম দেখানোর কোনো ইচ্ছা নেই তার। আমার কোনো ইচ্ছা নাই নন পারফর্মিং লোনকে কমিয়ে রাখার। আমি জানি নন পারফর্মিং লোন 9 থেকে বেড়ে এখন 12.5 হয়েছে। এটা কোথায় যাবে? হয়তো 25-এ যাবে। আমার কিছু করার নাই সেখানে। যেটা আসল চিত্র আমরা সেখানেই নিয়ে যাব। তারপরে আমরা দেখব যে এখান থেকে আমরা কতখানি নিচে নামতে পারি। কোনো অনিয়মের সাথে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান গভর্নর। রেগুলেশন যখনই দেওয়া হবে সেটা এনফোর্স করার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জমকালো গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে শেষ হলো বিজনেস কেস ভিত্তিক প্রতিযোগিতা ব্যাটল অফ মাইন্ডস। দেশব্যাপী 70টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে 3,700-র বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন আয়োজনে। মেধাবীদের অংশগ্রহণে এবারের প্রতিযোগিতার 21তম সংস্করণের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের টিম পার্ডন আস কামিং থ্রু। সক্ষমতার বিকাশ, সীমাবদ্ধতা অতিক্রম ও সাময়িক চ্যালেঞ্জ মোকাবেলায় মেধাবী ও সম্ভাবনাময় তরুণদের অনুপ্রাণিত করতেই আয়োজন করা হয় ব্যাটল অফ মাইন্ডস। এর মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে থেকে বেরিয়ে আসবে ব্যবসায়িক নেতৃত্ব। প্রতিযোগিতার বেশ কয়েকটি ধাপ পেরিয়ে 5টি দল পৌঁছায় ফাইনালে। আর এই ফাইনালিস্ট দলগুলো তাদের বিজনেস মডেল ও প্রোডাক্ট প্রেজেন্টেশন করেন। বৃহস্পতিবার রাজধানীর এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় ব্যাটল অফ মাইন্ডের গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। বলেন, তরুণদের ক্ষমতায়নে রূপান্তরমূলক শক্তির পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে তাদের সম্ভাবনার কথা। We hope in the coming days and years we'll see larger scaling up of this event to reach out not just to Bangladesh but to the globe, because as they say, ultimately with this young mind, sky truly is the limit. আয়োজকরা জানান, ব্যাটল অফ মাইন্ডস প্রতিযোগিতা তরুণদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই প্রতিযোগিতা তরুণদের উদ্ভাবনী ধারণা, অগ্রণী প্রযুক্তি ও দূরদর্শী সমাধানের মাধ্যমে পৃথিবীতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার সুযোগ প্রদান করেছে।
The youth in this country are extremely important. They are the future leaders of this country, but also of the world. At Battle of Minds, we are extremely proud to foster this young talent. অংশগ্রহণকারী অপর 4 দলকে হারিয়ে চূড়ান্ত বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের পার্ডোনাস কামিং থ্রু। প্রথম রানার্স আপ হয়েছে টিম সিটসিং। পুরো প্রক্রিয়াটা ইট ওয়াজ আ লার্নিং কার্ভ। মানে প্রথমে আমরা অনেক কিছু জানতাম না, প্রত্যেক ধাপে ধাপে নতুন কিছু শিখেছি অ্যান্ড ওই শিখার থেকে আমরা আমাদের পিচে ইমপ্লিমেন্ট করেছি। প্রত্যেকটা স্টেজে আমরা এত কিছু শিখতে পেরেছি, এত মানুষের সাথে কানেক্টেড হতে পেরেছি, এত আইডিয়াস নিয়ে জানতে পেরেছি কিভাবে একটা আইডিয়া শুরু থেকে শেষ পর্যন্ত ইমপ্লিমেন্ট করতে হয়। সো আসলে দ্য হোল লার্নিং এক্সপিরিয়েন্স ওয়াজ ইনক্রেডিবল। বাংলাদেশ থেকে বিজয়ী দলটি বৈশ্বিক পর্বে 25টি দেশের বিজয়ী দলের সাথে প্রতিযোগিতা করবে। বৈশ্বিক পর্বের বিজয়ীরা তাদের উপস্থাপিত বিজনেস আইডিয়া বাস্তবায়নের জন্য সিড ফান্ড হিসেবে পাবে 50,000 ব্রিটিশ পাউন্ড। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দেশি বিদেশি সামরিক কর্মকর্তাদের কৌশলগত দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক সহযোগিতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ। প্রতিষ্ঠানটির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সেনাপ্রধান এমনটাই জানিয়েছেন। কোর্সে অংশগ্রহণকারীরা জানান পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আন্তদেশীয় সংস্কৃতি বিনিময়ে কাজে দেবে। মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ গ্র্যাজুয়েশনের সনদ বিতরণ অনুষ্ঠান। এবারের কোর্সে অংশ নেন দেশ বিদেশের 267 জন প্রশিক্ষণার্থী। এর মধ্যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ সহ 210 জন এবং বিদেশি 57 জন। তাদের মাঝে সনদ বিতরণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কোর্সে অর্জিত প্রজ্ঞা, সংকল্প ও পরিকল্পনাকে জাতির অগ্রগতিতে কাজে লাগানোর পরামর্শ দেন সেনাপ্রধান। Today we not only celebrate the academic achievements of the graduating officers but also acknowledge their responsibilities in serving the nation. This effective training has equipped them not only with tactical proficiency but also with the capacity to make sound and prudent decisions at critical times. প্রশিক্ষণার্থীরা জানান এই কোর্সের মাধ্যমে তারা পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আন্তর্দেশীয় সংস্কৃতি বিনিময় জোরদার করতে পেরেছেন। This exposure with regard to the analytical thinking and operational planning. শুধুমাত্র পেশাগত দায়িত্ব নয়, এছাড়া ব্যক্তিগত এবং সামাজিকভাবেও এর একটি বিশেষ অবদান প্রদান করে। Defense and Service Staff College has given me a great opportunity to better myself in both academia and military operations capabilities. এই কোর্সটি শুধুমাত্র একটি প্রশিক্ষণই নয়, বরং এটি একটি পরিবর্তনের সূচনা করে। এছাড়া বিশ্লেষণাত্মক ও কৌশলগত সক্ষমতা বৃদ্ধিও করতে পেরেছেন এই কোর্সের মাধ্যমে। দেশ সেবা ও জাতির সেবায় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করার আত্মপ্রত্যয় সেটিকে আরও দৃঢ় করে। আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই যে বিভিন্ন স্ট্র্যাটেজি এবং জয়েন্টনেস আমি শিখতে পেরেছি, এটা আমি আশা করি অবশ্যই আমার এটা কাজে লাগবে। নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিশ্লেষণ ক্ষমতা এবং কৌশলগত চিন্তা করার দক্ষতাকে বৃদ্ধি করেছে। I have learned a lot. I feel like this course has equipped me with so much knowledge. The motto of the college is knowledge is power, and that I will pursue for the rest of my career in the South African National Defence Force. প্রতিষ্ঠা লগ্ন থেকে ডিএসসি, এসসি থেকে এ পর্যন্ত সর্বমোট 6503 জন গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। এর মধ্যে 1407 জন বিদেশি সশস্ত্র বাহিনীর কর্মকর্তা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলার ভলিবল মাঠে অনুষ্ঠিত হয়েছে আন্তঃবাহিনী ভলিবল প্রতিযোগিতা 2024-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বৃহস্পতিবার বিকেলে চূড়ান্ত খেলায় নৌবাহিনী দল 3-2 সেটে সেনাবাহিনী দলকে পরাজিত করে আন্তঃবাহিনী ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় অনবদ্য নৈপুণ্য প্রদর্শনের জন্য সেরা খেলোয়াড় বিবেচিত হন বাংলাদেশ নৌবাহিনী দলের পেটি অফিসার শেখ ইসমাইল হোসেন। সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল রুশাদ্দিন আসাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশে যাত্রা শুরু করল এসএসসি কম্পিউটার ব্র্যান্ড। সর্বাধুনিক প্রযুক্তি ও ইউরোপিয়ান গৌরবময় ঐতিহ্যের মিশেলে বিশ্বস্ততা ও শৈল্পিক নিদর্শনের অন্যতম উদাহরণ এসএসসি ব্র্যান্ড।
এই ব্র্যান্ডে কম্পিউটার পণ্য উন্মোচন করল বাংলাদেশের প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজিটেক। এখন থেকে ওয়ালটন ব্র্যান্ডের পাশাপাশি এসএসসি ব্র্যান্ডেও প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর সহ বিভিন্ন কম্পিউটার পণ্য উৎপাদন ও বাজারজাত করবে ওয়ালটন ডিজিটেক। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক আয়োজনে এসএসসি কম্পিউটার ব্র্যান্ডের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি। যুদ্ধবিরতি নিয়ে উল্লাস প্রকাশের সময় ছোড়া গুলিতে লেবাননে আহত হয়েছে জয় আহমেদ নামের এক বাংলাদেশি শিশু। গুলিবিদ্ধ শিশুটির বয়স ৩ বছর। শিশুটির বাবা প্রবাসী জীবন মাহমুদ দীর্ঘদিন ধরে বাস করছেন লেবাননে। দেশটিতে চলমান ইসরায়েলি সংঘাতে তিনি পরিবার সহ আশ্রয় নিয়েছেন লেবাননের হাদাত এলাকায়। গেল বুধবার ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ বন্ধের ঘোষণায় ওই এলাকায় স্থানীয় বাসিন্দারা ফাঁকা গুলি ছুঁড়ে উল্লাস প্রকাশ করার সময় দুর্ঘটনাক্রমে গুলি লাগে শিশুটির শরীরে। পরে শিশুটিকে নেওয়া হয় হাসপাতালে। বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে শিশুটি। একই ঘটনায় লেবাননের দাহি অঞ্চলে নিহত হয়েছে একজন। শিক্ষা ও গবেষণা খাতে শিক্ষার্থী বিনিময়ের লক্ষ্যে সমঝোতা স্মারক চুক্তিতে স্বাক্ষর করেছে মালয়েশিয়া ও বাংলাদেশ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেসের মধ্যে স্বাক্ষরিত হয় চুক্তিটি। দুই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী নেইভ তাজউদ্দিন ও ডক্টর এস.এম.এ. ফায়েজ এই চুক্তি স্বাক্ষর করেন। এ সময় আর উপস্থিত ছিলেন মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ডক্টর জামরি আব্দ কাদির। এই চুক্তির মাধ্যমে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন ও গবেষণার আরও বেশি সুযোগ পাবে বাংলাদেশি শিক্ষার্থীরা। অনুষ্ঠানে এই দুই নির্বাহীর পাশাপাশি বক্তব্য রাখেন মালয়েশিয়ার বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান। আর উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন, ফখরুল ইসলাম, সচিব মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর সহ আরও অনেকে। পর্তুগালে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ চেম্বার অব কমার্স। রাজধানী লিসবনে জাঁকজমকভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিথি হিসেবে পর্তুগিজ সরকারের উপদেষ্টা পাওলো নুনেস, লিসবন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি ডাক্তার জোয়াই কুইন ফেরেইরা, ব্রাজিলের চেম্বার অব কমার্সের কর্মকর্তা, অ্যাঙ্গোলান কর্মকর্তা সহ দেশটির বহু সফল ব্যবসায়ীরা। সভায় স্বাগত বক্তব্য দেন পর্তুগাল বাংলাদেশ চেম্বার অব কমার্সের সেক্রেটারি আব্দুল আহাদ সালমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান সংগঠনের কর্মকর্তারা।